হে মিস, দেখে চলতে পারেন না? চোখগুলো কি কপালে উঠিয়ে রেখেছেন নাকি? অপরিচিত ছেলেটির কথায় রাগে শরীর জ্বলে গেল মিষ্টির। টিউশনি করিয়ে ছাত্রী বাসা থেকে বের হওয়ার সময় বেশ জোরে ধাক্কা খেলো একটা ছেলের সাথে। হাতে ব্যথাও পেয়েছে। ছেলেটি সরি বলে দূরের কথা তোকে উল্টো পাল্টা বলছে। মিষ্টি ঠোঁট ফুলিয়ে চোখ বড় করে বলল, আমি না হয় চোখটা কপালে নিয়ে হাঁটি, কিন্তু আপনি হুম হুম আপনি কি বাসায় রেখে আসেন? আপনি দেখে হাঁটতে পারলেন না? একটা রাগী মিহি কণ্ঠে ভেসে আসতে আদ্র পরিণত দৃষ্টি ফেলে তার সামনে মেয়েটিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় আদ্র। তার সামনে বাচ্চা বাচ্চা ধরনের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মায়াবী এক চেহারা। আদ্রে আনমনে বলে উঠে, আরে, মায়াবতী! মিষ্টি তার সামনে ছেলেটাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে পড়ে যায়। মিষ্টি মাথা নিচু করে ফেলে। আদ্র মিষ্টির মাথা নিচু করে দেখে তার অস্বস্তির কারণটা ধরে ফেলেছে। তাড়াতাড়ি সে নিজের চোখকে সংযত করে। চোখ সংযত হলেও মন কি আর সংযত হয়? মন তো বারবার বলছে এই মায়াবতীকে আবারও দেখতে হবে। তার মন ভরেনি এতটুকু দেখে। এরই মাঝে আরেকটি ছেলে তড়িঘড়ি করে মিষ্টিকে বলল, সরি ম্যাম, উনি দেখতে পাইনি। আপনি প্লিজ রুড বিহেভ করবেন না। ইচ্ছাকৃতভাবে উনি কাজটি করেনি। সামনের ভদ্রলোকটার কথা মিষ্টির বেশ মনে ধরেছে, কিন্তু সুন্দর ভুল স্বীকার করে ফেলেছে। হ্যাঁ, অবশ্যই লোকটা ঠিকই বলেছে, ধাক্কাটা ইচ্ছাকৃতও লাগেনি। কিন্তু সে তো প্রথমেই কিছু বলেনি। এই ছেলেটাই তো বাঁকা কথা বলল। মিষ্টি এবার রাগে রাগে মুখটা স্বাভাবিক করলো, বিনয়ের স্বরে বলল, আমি জানি এই ধাক্কাটা ইচ্ছেকৃত লাগেনি, কিন্তু এই যে উনি তো বাঁকা কথা বললেন, তাই আমিও বলেছি। এবার সরি বলে ছেলেটি আদ্রের দিকে তাকিয়ে বলল। স্যার, ম্যাম ইচ্ছাকৃত ধাক্কা দেয়নি। আদ্র ভ্রু কুঁচকে তার বিয়ের নীড়ের দিকে তাকালো। নিজের হাতে থাকা রোদের চশমাটা চোখে পড়ে অ্যাটিটিউড নিয়ে বলল, হ্যাঁ নীর, আমি দেখেছি। তোমার আর কিছু বলতে হবে না। মিষ্টি সামনে দুজন ছেলের কথাবার্তা দেখেই বুঝতে পেরেছে একজন বস আর একজন তার পিয়ে। মিষ্টি আর বাক্য না ব্যয় করে হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে। আর রোদ চশমার আড়ালে মিষ্টিকে দেখছে। এই মায়াবতী কে তার মনে ধরেছে। এই মায়াবতীর খোঁজ তো তাকে পেতেই হবে। রাবেয়া খাতুন দরজা খুলে দেখেই ওনার মেয়ে মিষ্টি দাঁড়িয়ে আছে, হাতে বাজারের ব্যাগ। রাবেয়া খাতুন তাড়াতাড়ি বাজারের ব্যাগটা হাতে নিয়ে বলল, আজ 8টা বেজে গিয়েছে যে, আস্তে আস্তে। তোর বাবা এই জন্যই বলে কষ্ট করে টিউশন করার দরকার নেই, কিন্তু তুই তো শুনিস না। মিষ্টি নিজের হাতটা দু একবার ঝাড়া দিল। ভারী ব্যাগ নিয়ে রাখায় হাতটা ঝিম ধরে এসেছিল। হাত ছাড়া দিয়েই ঘামান্ত শরীরটা নিয়ে নিজের মাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরেই বলল, বাহারে, বললেই হলো। আমার বুঝি ইচ্ছে করে না 2-1 টাকা ইনকাম করতে, নিজের টাকায় বাবা মা পরিবারের মানুষকে কিছু দিতে? আমার বাবার তো ছেলে নেই, আমি তো তার ছেলে, তাই না? নিজের মেয়ের কথায় হেসে ফেলল রাবেয়া। তার বেশ সচ্ছল পরিবার। মিষ্টির ছোট বোন মিঠাই, তাদের বাবা মা আর দাদি নিয়ে তাদের সংসার। মিষ্টি নিজের শখের বসে 2টো টিউশনি করায়, এটা তার ভালো লাগে। প্রথমে বাবা আপত্তি করলেও মিষ্টির ইচ্ছের বাধা হয়ে দাঁড়ায়নি কখনো। হ্যাঁ হ্যাঁ, সব আদর ওই মেয়েরই করো, আমি তো কেউ না, কে আমি? মিঠাইয়ের কথায় মিষ্টি ও তার মা ফিক করে হেসে উঠল। রাবেয়া খাতুন ছোট মেয়ের নাক টেনে দিয়ে বলল, এই তুই এত হিংসুটে কেন রে? হুম, একদম মাইর লাগবো। মিষ্টি হা হা করে হেসে দিল। মিঠাই মুখ ফুলিয়ে বসে পড়ল সোফায়। মিঠাই ধপ করে সোফায় বসার কারণে সোফা বসে থাকা দাদি বিরক্তিতে পান চিবিয়ে বলল। দাদির কথায় আরেক দফা হেসে ফেলল সবাই। মিঠাইও আর চুপ করে থাকতে পারল না, হেসে দিল। স্যার, কি ভাবছেন? নীরের কথায় ধ্যান ভাঙল আদ্রের। সে জানে মায়াবতীর চেহারা ভুলতেই পারছে না। এই এলাকায় তো আরও কত এসেছে, কখনো এই মেয়েকে দেখেনি, কিন্তু আজ দেখে তার হার্টবিট তখনই থমকে গিয়েছে। শেষমেশ মায়াবতী প্রাণেই পড়ে গেল। আদ্রকে ভাবতে দেখে নীর আবারও বলল, স্যার, আজকে একটু খুলনা যেতে হবে, আর্জেন্ট মিটিং পড়েছে। আদ্র ভুরু কুঁচকে তাকালো। নীরকে বলল, মিটিং তো
আরও 5 দিন পর ছিল। নীর আমতা আমতা করে বলল। হ্যাঁ স্যার, কিন্তু ওনারা এই মিটিং করে চলে যাবেন, তাই পরশুদিন মিটিং ফিক্স করেছে। আদ্র বিরক্তিতে মাথা চেপে ধরলো। তারপর মায়ের কাছে ফোন করে বলে দিল সে শহরের বাইরে যাচ্ছে। আদ্রের 2 ভাই, তার মা বাবা, এরা 4 জন নিয়ে সংসার। রৌদ্রতপ্তের দুপুর, গ্রীষ্মের মাঝারি সময় চলছে এখন। গাছপালা তেমন সবুজ না, রাস্তাঘাট কেমন উত্তপ্ত। শরীরে আকাশি রঙের শাড়িটা আঁচল শক্ত করে ধরে হাঁটছে মিষ্টি। আজ তার কলেজে অনুষ্ঠান ছিল, তাই এই শাড়ি পরে আসা। অবশ্যই শাড়ি পরতে তার খারাপ লাগে না, কিন্তু সময়ের অভাবে পরা হয় না, তাই আজ শাড়ি পরেছে। আর ইচ্ছে মতোই সেজেছে ও। ইচ্ছে মতো সেজেছে মানে অনেক মেকআপ করা না। সে চুলগুলো মাঝে সিধে আর ছেড়ে দিয়েছে। বড় বড় চুলগুলো কোমর ছাড়িয়ে, কপালে নীল ডাঙা টিপ, কানের পিছে একটা কাঠগোলাপ। এই তো তার অনেক সাজ। ভ্যাপসা গরমে জান বের হয়ে যাচ্ছে আদ্রের। এখন দুপুর 3:30 কিংবা 4টে হবে। সে দাঁড়িয়ে আছে গাড়ি থেকে নেমে। গাড়িটা নষ্ট হওয়ার সময় পেল না। এই 1 সপ্তাহ সে শহরের বাইরে ছিল, আজই এসেছে। ভেবেছে মায়াবতীর খোঁজে বের হবে, কিন্তু সময়ের সব রাস্তাই শেষ। এই যে শুনছেন, আপনার মানিব্যাগ মনে হয় এটা নিচে পড়ে আছে। একটা নারী কণ্ঠ শুনে বিরক্তিতে মাথা মুখ নিয়ে পিছনে তাকালো আদ্র। বিরক্ত মাখা মুখটা হঠাৎ করে মুগ্ধতায় ভরে গেছে, কারণ তার সামনে তার মায়াবতী দাঁড়িয়ে আছে। আকাশি রঙের শাড়িটাকে কি অপরূপ লাগছে। সে যদি কবি হতো, এই রমণীকে দেখে কমপক্ষে 10 কবিতা তো বানাতোই। মিষ্টিও আদ্রকে দেখে বেশ অবাক হলো। শেষমেশ কিনা এই লোকের সামনে এসে পড়তে হলো। আদ্র মিষ্টির হাতে নিজের মানিব্যাগ দেখে পকেটে হাত দিয়ে দেখলো, না, তার মানিব্যাগ পকেটেই নেই। তার মানে মোবাইল বের করার সময় পড়ে গিয়েছিল। আদ্র মিষ্টির হাত থেকে মানিব্যাগটা নিয়ে নিল। ছোট করে মিষ্টিকে বলল। ধন্যবাদ লীলাবতী। মিষ্টি ভুরু কুঁচকে তাকিয়ে বলল, এই এই লীলাবতী কাকে বলছেন শুনি? হুম, আমি লীলাবতী না, মিষ্টি। হাজব, সাহায্য করলাম আমি, আর ধন্যবাদ দিচ্ছেন আরেকজনকে। আদ্র মিষ্টির বাচ্চামো কথা শুনে হেসে ফেলল। তারপর কান ধরে বলল, সরি ম্যাম, আসলে আমি তো আপনার নাম জানতাম না, তাই লীলাবতী বলেছি। মিষ্টি আদ্রর অদ্ভুত কাজে বিপন্ন নিয়ে তাকিয়ে আছে। নীর সবটা খেয়াল করলো। মনে মনে সে অবাক, তার স্যার কিনা পাবলিক প্লেসে একটা অচেনা মেয়ের জন্য কান ধরেছে। মিষ্টি আদ্রকে কিছু না বলে আবারও হাঁটা ধরলো। এতক্ষণে রোদের তেজ থাকলেও এখন আকাশে ঘন কালো মেঘ জমেছে, আর একটু পর পর প্রবেগে ঝড় শুরু হয়ে হবে নিশ্চয়ই। মিষ্টির পিছনে আদ্র হাঁটা দিল। পিছন থেকে নীর ডেকে বলল, স্যার কোথায় যাচ্ছেন? ঝড় হবে মনে হচ্ছে, গাড়িতে উঠুন। তীব্র বাতাসের বেগে কথা কেমন শোনাচ্ছে। আদ্র পিছনে ঘুরে বলল, নীর, তুমি চলে যাও। তোমার স্যার মায়াবতীর প্রণয়ে ঝাঁপ দিতে যাচ্ছে। আদ্রের কথা স্পষ্ট শুনতে পায়নি নীর, তবে বুঝতে পেরেছে আকাশ ঝমঝমে করে বৃষ্টি নেমেছে। তবে কি আদ্রের প্রাণে সাক্ষী হলো তারা?